5ই অগস্ট ঠিক 2 বছর আগের এই দিনেই ছাত্র বিক্ষোভের জেরে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। সাময়িক আশ্রয় নেন ভারতে, আর তারপর আজ প্রথমবার সাংবাদিক সম্মেলন করলেন। প্রকাশ্যে আসেননি, ভার্চুয়ালি করেছেন, আর সেখান থেকেই ঘোষণা করলেন যে ডিসেম্বরেই দেশে ফিরতে চান তিনি। আজ দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠক, এবং সেখানে তিনি জানিয়ে দিয়েছেন যে ডিসেম্বরে তিনি দেশে ফিরবেন। The time, December month is our victory month. So I want to go back in the month of December. I cannot stay away while my beloved countrymen are suffering. I may be detained, I may be sent to prison, but fear cannot decide my duty to the people. I want to return because the people deserve security, development, prosperity and peace, and the democracy that gives them rights. My return and the return of the Awami League to the democratic process is not about power. It is about putting Bangladesh back to the right track. দেশে ফেরার বার্তা দিয়েছেন শেখ হাসিনা। তাঁকে সমর্থন জানিয়েছেন তসলিমা নাসরিন। ফেসবুকে তাঁর বার্তা, আজ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ শুনলাম। 2 বছর দেশ থেকে দূরে থেকেও তাঁর কণ্ঠে ভাঙন ছিল না, ছিল দেশে ফেরার দৃঢ় সংকল্প। 32 বছর ধরে নির্বাসিত একজন মানুষ হিসেবে নিজের দেশে ফেরার এই আকুলতা আমি বুঝি। তাঁর দৃঢ়তা আমাকে স্পর্শ করেছে। শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। এই নির্দেশ অগণতান্ত্রিক। ক্ষমতায় যেই থাকুক, বিরোধী কণ্ঠ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়। শেখ হাসিনার কথা বলার, আত্মপক্ষ সমর্থন করার এবং নিজের দেশে ফেরার পূর্ণ অধিকার আছে। আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা উচিত। দলটির রাজনৈতিক ভবিষ্যৎ সরকার বা আদালত নয়, জনগণই ভোটের মাধ্যমে নির্ধারণ করুক। তবে শেখ হাসিনাকেও একটি কথা বলতে চাই, 2024 সালের ছাত্র আন্দোলনকে কিভাবে পরিকল্পিতভাবে রাজনৈতিক ক্ষমতা দখলের হাতিয়ার করা হয়েছিল তিনি তার ব্যাখ্যা দিয়েছেন। সেই ঘটনার পূর্ণ সত্য অবশ্যই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশিত হওয়া দরকার, কিন্তু এত মানুষের মৃত্যু, আহত হওয়া এবং রাষ্ট্রীয় দমন পীড়নের জন্য তাঁর সরকারের রাজনৈতিক ও নৈতিক দায়ের প্রশ্নটিও তিনি এড়িয়ে যেতে পারেন না। শুধু ষড়যন্ত্রের কথা বললে ইতিহাস সম্পূর্ণ হয় না। নিজের ভুল স্বীকার করা দুর্বলতা নয়, একজন নেতার সবচেয়ে বড় সাহস। ফেসবুক পোস্ট তসলিমা নাসরিনের। তসলিমা নাসরিনের চোখে অগাস্ট তাঁর প্রত্যাবর্তনের মাস। তবে প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা শেখ হাসিনার কাছে অগাস্ট শোকের, অগাস্ট ষড়যন্ত্রের। 2 বছর আগে 5ই অগস্ট দেশ ছেড়ে পালাতে হয়েছিল তাঁকে। দীর্ঘ অজ্ঞাতবাসের পরে সামনে এলেন হাসিনা। বেছে নিয়েছেন সেই 5ই অগস্ট দিনটিকেই। কিন্তু কেন, কোন পরিস্থিতিতে দেশ ছাড়তে হয়েছিল মুজিব কন্যাকে? আসুন দেখি। একান্ন বছর আগের 1 অগস্টে গোটা পরিবারকে হারিয়েছিলেন, আর 1 অগস্টে তিনি দেশ হারালেন। প্রেক্ষাপট তৈরি হয়েছিল 2024-এর জানুয়ারির নির্বাচনী। বিতর্কে মোড়া ভোটে জিতে বাংলাদেশের ক্ষমতা ধরে রাখেন শেখ হাসিনা। বহাল রাখেন মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সরকারি চাকরিতে 30% সংরক্ষণ। তারই বিরোধিতায় শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী ঢাকাতে আন্দোলনের ঢেউ, ক্ষোভের স্ফুলিঙ্গ বদলায় দাবানলে। তরুণ আন্দোলনকারীদের রাজাকারের নাতি বলে কটাক্ষ করেছিলেন হাসিনা। হাসিনার মন্তব্য ক্ষোভের আগুনে ঘি ঢালে। এর 1 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। জুলাইয়ের মাঝামাঝি পৌঁছে আন্দোলন হয়ে ওঠে রক্তক্ষয়ী।
আন্দোলনকারীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ, প্রাণহানি, রক্তপাত, গ্রেফতারি, হাহাকার। 16 জুলাই গুলি খান আবু সৈয়দ। 18 জুলাই মীর মুগ্ধ সহ আরো 2 ছাত্রের মৃত্যু, পরিস্থিতি অগ্নিগর্ভ। বাঁধ ভেঙে যায় 4 আগস্ট, আন্দোলন এবার অসহযোগের। ঢাকা, সাভার, উত্তরা, মিরপুর, কুমিল্লা, ফেনী, নরসিংদী, বগুড়া বিভিন্ন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে আন্দোলনকারীদের। একাধিক মৃত্যুর অভিযোগ ওঠে। ওই সন্ধে নিরাপত্তা বাহিনীকে কঠোর হাতে আন্দোলন মোকাবিলার নির্দেশ দেন শেখ হাসিনা। আন্দোলনকারীরাও ঠিক করে মার্চ টু ঢাকা কর্মসূচি হবে পরদিনই। ততদিনে সংরক্ষণ বিরোধিতা বদলে গিয়েছে হাসিনা বিরোধিতায়। 2024-এর 5ই আগস্ট ভোর থেকে ঢাকার রাস্তায় জনসমুদ্র, অভিমুখ গণভবন, হাসিনার বাসভবন। গণভবনে বাংলাদেশের 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে হাসিনা। ইস্তফার কথা উঠতেই না রাজি হচ্ছিলেন না মুজিব কন্যা, কিন্তু উপায় নেই। হাসিনাকে বোঝালেন তার বোন, ছেলে। গোয়েন্দা রিপোর্ট পৌঁছলো মাত্র 45 মিনিট সময় জনসমুদ্র আছড়ে পড়বে গণভবনে। দুপুর 12টা বোন রেহানাকে নিয়ে গাড়িতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছন হাসিনা। কিছুক্ষণের মধ্যেই তুলে দেন ইস্তফাপত্র। এরপর হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন হাসিনা। হাসিনাকে উচ্ছেদ, মুজিবের মূর্তিতে হাতুড়ি। একে একে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিকে মুছে ফেলার চেষ্টা। হাসিনা বিদায়ের পরে কতটা বদলেছে বাংলাদেশ? ছাত্র আন্দোলন বাংলাদেশের 24-এ আমাদের বোকা বানিয়েছিল, কারণ আমরা ভেবেছিলাম সত্যিকার সব ছাত্ররা এসেছে, তারা কোটা উঠিয়ে দিতে চাইছে। শেখ হাসিনা তখন বলেছিলেন ঠিক আছে, ওটা সংশোধন করে দিচ্ছি, কিন্তু শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে গেছে এবং সরকার পতন হয়েছে এবং আমরা টের পেয়েছি, দেখেছি, প্রমাণ পেয়েছি যে আসলে এই আন্দোলনের পেছনে জিহাদিরা ছিল এবং জিহাদিরাই পরে দখল করেছে দেশ। তো পরিণতিটা ভালো হয়নি। নিউজ 18 বাংলা। কলকাতা তসলিমার প্রিয় শহর। 2007 সালে মৌলবাদীদের চাপে ছাড়তে হয় ভালোবাসার শহর। তখন ক্ষমতায় বামেরা। 15 বছরের তৃণমূল জামানাতেও কলকাতায় আসার সুযোগ হয়নি। পালাবদল হয়ে রাজ্যে এখন বিজেপি সরকার। কলকাতা ছাড়ার 19 বছর পর শহরে ফেরেন লেখিকা। 6 দিন ভালোবাসার শহরে কাটিয়ে এবার ফেরার পালা। একরাশ ভালোবাসা আর স্মৃতি নিয়ে ফিরলেন তসলিমা নাসরিন। কলকাতা থেকে কিরম স্মৃতি নিয়ে ফিরলেন? খুবই ভালো স্মৃতি, মানুষের ভালোবাসা, বিশেষ করে সাধারণ মানুষের ভালোবাসা এত পেয়েছি যে আমার চোখে জল চলে এসেছে। আবার কবে আসতে চান? আবার শীঘ্রই আসবো, অক্টোবরে কথা আছে, অথবা জানুয়ারিতে। আর বইমেলায় তো আসবোই। পুজোয় আসবেন? পুজোয় বোধহয় আসা সম্ভব হবে না, অন্য দেশে থাকবো। তো যখনই কলকাতা ডাকবে আমি আসবো। বাংলাদেশে ফিরতে চান? তসলিমাকে প্রশ্ন করা হয়েছিল। তসলিমার দাবি তাকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। অবশ্যই ফিরতে চাই। 32 বছর আমি নির্বাসনে আছি, আমাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয় না। আমি ফিরতে চাই না এই জন্য যে যাই না তা তো নয়, না যেতে দেয় বাংলাদেশে, কারণ আমার বাংলাদেশের পাসপোর্ট রিনিউ করে না বাংলাদেশ সরকার, এবং আমার যে সুইডিশ পাসপোর্ট আছে ওটাতেও ভিসা দেয় না। না দিলে তো আমার কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই যাওয়ার জন্য। আপাতত ভারতেই থাকবো। বাম আমলে কলকাতা ছাড়া তসলিমা, বিজেপি জামানায় ফেরা।
বিজেপি সরকারের প্রশংসায় বাম আমলের মন্ত্রী সুশান্ত ঘোষ। নতুন সরকার যারা এসেছেন এখানে দিল্লি এবং রাজ্যে একই শাসক দল, তারা শাসন ব্যবস্থা পরিচালনা করছেন। তারা তাদের আভ্যন্তরীণ বিবেচনায় ঠিক করলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনায় সংশোধন করে নেওয়া উচিত। তারা সুযোগ করে দিলেন, উনি এসেছেন। ঠিকই একজন বাংলাদেশের খুবই স্বনামধন্য লেখিকা, যার লেখা গোটা বিশ্বের নানা দেশে অনুবাদ হয়, মানুষ তারা পড়েন, তা নিয়ে চর্চা করেন। আর আমাদের পশ্চিমবাংলাতেও অনেক তার গুণগ্রাহী রয়েছে। পশ্চিমবাংলা আসার পরে মানুষের মধ্যে কি উদ্দীপনা তৈরি হয়েছে, ঠিক এটাই হওয়া উচিত। লেখকদের কোনো নির্দিষ্ট সীমানা থাকা উচিত না। ভালো ভালো ভূমিকা, সাধুবাদ জানাই। বর্তমান যারা শাসক ব্যবস্থা পরিচালনা করছেন তারা বলেছেন যে যতবার ইচ্ছা হবে আসবেন, থাকবেন, নিরাপত্তা দেব, দায়িত্ব সরকারের। এটা তো ভালো। দিল্লিতে নরেন্দ্র মোদী সুখেন্দু শেখর রায়ের বৈঠক। রাজ্যসভার বিজেপি সাংসদ হিসেবে আজই প্রথমবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হন তিনি। আজ সকালে বৈঠক করেন তাঁরা। বৈঠকে উঠে আসে সুখেন্দু শেখর রায়ের বাবার প্রসঙ্গ। কথা হয় কলকাতার যোগাসন অধ্যায় নিয়েও। সংসদে বিরোধীদের বক্তৃতা শোনার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দিল্লিতে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সুখেন্দু শেখর রায়ের বৈঠক হয়। রাজ্যসভার বিজেপি সাংসদ হিসেবে আজই প্রথমবার প্রধানমন্ত্রীর মুখোমুখি হন তিনি। আজ সকালে বৈঠক করেন তাঁরা। বৈঠকে উঠে আসে সুখেন্দু শেখর রায়ের বাবার প্রসঙ্গ। কথা হয় কলকাতার যোগাসন অধ্যায় নিয়েও। সংসদে বিরোধীদের বক্তৃতা শোনার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। যখন সবাইকে বলছেন কি করা উচিত কি করা উচিত নয়, এগুলো বোঝাচ্ছিলেন। বলতে বলতে বললেন যে এই যে রায় সাহেব, সুখেন্দু রায়, এর বক্তৃতা আমি মাঝে মাঝে টিভিতে শুনেছি। উনি কখনো কোনো ব্যক্তি আক্রমণ করতেন না। হয়তো সরকারের নীতি সমালোচনা নিশ্চয়ই করেছেন, নিয়ম শৃঙ্খলা মেনে চলা এটা উনি করেছেন। সত্যি হচ্ছে ভারতের গণতন্ত্রের পিঠ। এই শিক্ষার জায়গাতে প্রত্যেককে এই ছাত্রের মনোভাব নিয়ে আসতে হবে, অন্যদের কথা খুব শুনতে হবে, বেশি সময় সংসদে দিতে হবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিলের সঙ্গে বৈঠকে বাংলার সাংসদরা। বকেয়া 2600 কোটি টাকা মেটানোর আশ্বাস কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী। আজ কেন্দ্রীয় মন্ত্রী সি.আর. পাটিলের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। বকেয়া প্রায় 2600 কোটি টাকা মেটানোর আশ্বাস। রাজীব কুমার, প্রতিমা মণ্ডল সহ বৈঠকে ছিলেন সাংসদরা। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিলের সঙ্গে বৈঠকে বাংলার সাংসদরা। বকেয়া প্রায় 2600 কোটি টাকা মেটানোর আশ্বাস মিলেছে বলে সূত্রের খবর। রাজীব কুমার, প্রতিমা মণ্ডল সহ এই বৈঠকে ছিলেন সাংসদরা। সন্ধ্যে 6:30 নাগাদ সংসদ ভবন চত্বরে শুরু হয় এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। সরকার রাজ্যকে সব রকম সাহায্য করতে প্রস্তুত, এরকমই বার্তা সি.আর. পাটিলের। অবিলম্বে প্রায় 2600 কোটি কেন্দ্রীয় বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলেও বৈঠকে জানিয়েছেন পাটিল, এমনই সূত্রের খবর। একই সঙ্গে এলাকায় কাজ করার সময় সাংসদদের যুক্ত করার নির্দেশও রাজ্যের পূর্তমন্ত্রীকে লিখিত আকারে দিয়েছেন বলে খবর। মুড়ি ছোঁয়া দায় সারা খবর নয়। সিএজি রিপোর্টে এবার আমফান নিয়ে অনিয়মের তথ্য তুলে ধরা হলো। সিরিয়াল দুর্নীতির ধারাবাহিক কভারেজ। যে সরকার ছিল টাকা আমাদের দেয়নি, কোনো সাহায্য পাইনি। না আমরা কোনো সাহায্য পাইনি। ঠিক কি কি ঘটেছিল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সিএজির তরফ থেকে রিপোর্টে উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রতি এপিসোডে এক একটি দুর্নীতির পর্দা ফাঁস। 100 কোটি টাকা তহবিল তছরূপ আছে। কিভাবে নিজেদের পকেটে ভরবো সেটাই ছিল তৃণমূলের নেতাদের আসল লক্ষ্য। পার্সোনাল ভাবে কিছু নেতার লোক পেয়েছিল। একাধিক ভুয়ো অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। প্রায় 125 কোটি 7 লক্ষ টাকা এই ভুয়ো অ্যাকাউন্টগুলিতে পাঠানো হয়েছিল। আমফান ত্রাণে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। 3-4 কিলো করে চাল দেওয়ার কথা 2 কিলো করে 1 কিলো করে দিয়ে সব চালের বস্তা বিক্রি করে দিল। তদন্ত করতে বলা হয়েছে ক্যাগের রিপোর্টে। সিএজি রিপোর্টে
বেআব্রু মমতার সরকার। আমফান হয়েছে সুন্দরবনে, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনাতে, আর ক্ষতিপূরণ পাচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার লোক। ক্ষয়ক্ষতি বাড়িয়ে দেখিয়ে লুটের চেষ্টা। ক্ষয়ক্ষতির যে হিসেব পাঠানো হয়েছিল কেন্দ্রকে এবং বাস্তবে যা ক্ষয়ক্ষতি হয়েছিল তার মধ্যে ফারাক ছিল। ক্ষয়ক্ষতির ভুয়ো তথ্য দিল্লিতে। যা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাওয়ার কথা তা অন্য বিভাগের খাতে খরচ করা হয়েছে। টাকা মঞ্জুর না হওয়ায় বঞ্চনার মরা কান্না। আমফানের পরে কি করেছে মমতার সরকার? একের পর এক পাপের পর্দা ফাঁস। নিউজ 18 বাংলা। স্কুল খোলে না ঠিক সময়ে, স্কুলের শিক্ষকরা আসেন না সময় মতো, এরকমই অভিযোগ ছিল অভিভাবকদের, পড়ুয়াদের অভিভাবকদের। নকশালবাড়ির চিকথুর জোত প্রাথমিক বিদ্যালয়। আর এই অভিযোগ পেয়েই বিজেপি নেতা তিনি স্কুলে যান কি হচ্ছে না হচ্ছে তা দেখতে। আর দেখতে গিয়ে তিনি যা দেখলেন তাতে চোখ কপালে ওঠার জোগাড়। মত্ত অবস্থায় স্কুলে পাকড়াও প্রধান শিক্ষককে একেবারে মত্ত অবস্থায় পাকড়াও করলেন বিজেপি নেতা। নকশালবাড়ির চিকথুর জোত প্রাথমিক স্কুলের ঘটনা। বুঝতে পারলাম যে প্রধান শিক্ষক তিনি আবার মদ্যপ অবস্থায় স্কুলে এসেছেন। এইভাবে তিনি মদ্যপ অবস্থায় স্কুলে এসে বাচ্চাদের ভবিষ্যৎ, যে 12 জন 13 জন বাচ্চা আছে তাদের ভবিষ্যতের সাথে খেলছেন বলে গার্জিয়ানরা দীর্ঘদিন ধরে যে অভিযোগ করছিল, আজকে এসে তা সরজমিনে দেখলাম বাস্তব। তারা বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করার জন্য এখানে তারা এইভাবে কর্মকাণ্ড করছে। ড্রিঙ্কিং এর কথাটা যেটা বলা হচ্ছে, ঠিক আছে, একটা পুরোপুরি মিথ্যা কথা। এবং আমি যে কোনো ধরনের পরীক্ষার জন্য প্রস্তুত। যে আমাকে কেউ যদি এখন ড্রিঙ্কিং অবস্থায় পেয়ে থাকে, আপনারা আমাকে নিজেই দেখছেন, ঠিক আছে, আমি কি মনে হচ্ছে আমি ড্রিঙ্ক করে আছি? ঠিক আছে, তো আমি ড্রিঙ্ক করে নেই। এবার প্রথম কথা হলো যে কথাগুলো বলা হচ্ছে এগুলা পুরোপুরি মিথ্যা কথা বলা হচ্ছে, ঠিক আছে। আসানসোলের বার্নপুরে হেলমেট বিতরণ করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ত্রিবেণী মোড়ে মহিলাদের নিরাপত্তায় হেলমেট বিতরণ করলেন তিনি। মহিলাদের মাথায় হেলমেট পরিয়ে দেন অগ্নিমিত্রা। যারা পেছনে এসছে একে করে এগিয়ে আসুন, গাড়িগুলোকে কুপনটা একটু করে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বজায় চলা হচ্ছে। কখনো বাড়িতে রেখে আসবেন না, বিপদের কথা। অত্যন্ত সুন্দর ইনিশিয়েটিভ। দেখুন, এগুলো না করলে হবে না। সরকার তো সবকিছু করতে পারবে না, কিছু তো আমাদেরও দায়িত্ব নিতে হবে যাদের আমাদের সামর্থ্য আছে। তাই আজকে এই ইনিশিয়েটিভে আমি স্বাগত জানাই।